সচিবালয়ে, যেটা তার চুরির বিষয়ে আমরা আজকেই আমরা এর মধ্যে প্রথম দিন থেকেই আমাদের তদন্ত অব্যাহত ছিল এবং আজকে 4 তারিখ দুপুরে আমরা এই তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। তো এই ঘটনায় আমাদের এখন 2 জন গ্রেফতার হয়েছে এবং তারা আমাদের হাজতে আছে এবং আপনাকে আগেই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত মে 2026 মাসে ডিএমপি কর্তৃক জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম, অর্জিত সাফল্য, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সদ্য সমাপ্ত ঈদ উল আজহা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়ন বিষয়ে বক্তব্য উপস্থাপনের নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশে আমার যোগদানের 18তম দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, পুলিশ সপ্তাহ 2026 এ মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রথমেই প্রয়োজন দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। সে লক্ষ্য অর্জনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সকলের সহযোগিতায় পবিত্র ঈদ উল আজহার ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। পশুরহাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, শপিং মল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এলাকায় ঈদের জামাত স্থল, বাসস্থান এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি ঢাকা মহানগরবাসী, গণমাধ্যম কর্মী এবং ডিএমপির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 1 মে 2026 থেকে 2 জুন 2026 পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিট সমূহ বিশেষ অভিযান পরিচালনা করে 658 জন চাঁদাবাজ, 971 জন ছিনতাইকারী, সন্ত্রাসী, দস্যু এবং 1215 জন মাদক কারবারি সহ সর্বমোট 2844 জনকে গ্রেফতার করে। গত এই 1 মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনা করে 744 কেজি গাঁজা, 1,79,000 ইয়াবা ট্যাবলেট, 405 গ্রাম হেরোইন, 1281 বোতল ফেন্সিডিল, 28 লিটার দেশি বিদেশি মদ, 29 গ্রাম আইস, 6টি দেশি বিদেশি পিস্তল, 21 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন, 11টি ককটেল ও 12টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 জন বিদেশি নাগরিক তথা চীনা নাগরিক সহ মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া 523টি মোবাইল ফোন, 293টি সিম কার্ড, 4টি মাইক্রোবাস, 6টি প্রাইভেট কার, 1টি কাভার্ড ভ্যান, 1টি বাস, 9টি সিএনজি ও 15টি মোটরসাইকেল উদ্ধার করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডিএমপি ট্রাফিক বিভাগ মে 2026 মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে 38,284টি মামলা করেছে। এর মধ্যে 672টি মামলা হয়েছে এআই ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট 8,71,56,501 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালত কর্তৃক
মে 2026 মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে 337টি মামলা নিষ্পত্তি করেছেন, যার মধ্যে একজনকে কারাদণ্ড সহ অন্যদের ক্ষেত্রে সর্বমোট 6,64,500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মে মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক 5,209টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়, যার মধ্যে 5,953 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট 22,65,400 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদের ছুটিতে অর্থাৎ 25 মে থেকে 31 মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি সহ প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়, যার ফলে ঈদের ছুটিতে 7 দিনে 2.5 থেকে 3 কোটি মানুষের এই মেগাসিটিতে চাঞ্চল্যকর তেমন কোনো অপরাধ সংগঠিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনা ঘটেছে, যা তুলনামূলকভাবে স্বাভাবিক ও স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই গত মে মাসে আমাদের কিছু আলোচিত ঘটনা এবং অগ্রগতি আমি এখন আপনাদের সামনে পেশ করছি। রাজধানীর পল্লবী থানার যে চাঞ্চল্যকর এবং আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা সবাই জানেন। 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি এবং আসামি 164 ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং মামলা রুজু হওয়ার 6তম দিনেই আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। আপনারা জানেন, বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ এবং শুনানি শেষে আগামী রোববার রায়ের দিন ধার্য করেছেন। মুগদা থানা এলাকায় সৌদি প্রবাসী মিস্টার মোকাররমকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ 8 টুকরা করার ঘটনার মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনা সহ 4 জনকে আমরা গ্রেফতার করেছি। 2 জন আসামি বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। যাত্রাবাড়ি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় 3 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি। এই এজাহার নামীয় 3 জন আসামি প্রত্যেকেই বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। গত 14 মে ডেমরার রসুলনগর এলাকায় সংঘবদ্ধ ডাকাত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে থাকা টাকা লুণ্ঠন করে চিটাগং রোডের মদনপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ডেমরা থানা পুলিশ রহস্য উদ্ঘাটন সহ 4 জন আসামিকে গ্রেফতার করে এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে 34 লাখ টাকা জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ চোরাকারবারি দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত 26 মে যাত্রাবাড়িতে মতিঝিল ডাচ বাংলা ব্যাংক থেকে কর্মচারীদের বেতনের 23 লাখ টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দস্যুতার ঘটনায় 2 লক্ষ টাকা উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন, গত 31 মে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত বাসার গেট থেকে লাগেজ, মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় আমরা নারায়ণগঞ্জ থেকে 2 জনকে গ্রেফতার করি এবং ছিনতাই হওয়া 2টি ব্যাগ, পিকআপ এবং একটি চাপাতি এবং ছিনতাই হওয়া আরও কিছু প্রয়োজনীয় কাপড় উদ্ধার করেছি। এছাড়া দক্ষিণখান এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় 30 লক্ষ টাকার গার্মেন্টসের কাপড় ও চোরাইকৃত কাভার্ড ভ্যান উদ্ধার সহ 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 12 মে রাজধানীর বংশাল থানায় নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত 12 মে
2026 রাজধানীর বংশাল থানার নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় 5 দিনের মধ্যে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং উক্ত ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছি। গত 2রা জুন আদাবরে অপহরণ ও 50,000 টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উল্লেখিত উদ্ধার এবং অগ্রগতি ছাড়াও আমাদের আরও অনেক সাফল্য রয়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ডিসি মিডিয়া সাথে যোগাযোগ করবেন, প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমাদের অগ্রগতি তিনি আপনাদেরকে জানাবেন। আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ এবং নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলেছেন উত্তরা, মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ি এলাকায় ছিনতাই ঠেকানো যাচ্ছে না, এটা আপনার এই বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ আমরা মোহাম্মদপুরে আপনি দেখেছেন, আমরা গতকালকেও কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ আকাশ বাহিনীর প্রধান আকাশ এবং তার দলের সদস্যকে গ্রেফতার করেছি। এবং মোহাম্মদপুরে যে ছিনতাই হয়েছে, যেটি বাসার গেটের সামনে থেকে মালামাল পিকআপে করে মালামাল নিয়ে গিয়েছে দস্যুতা, যেটা বলবো আমরা, সেই মালামাল এবং সেই ট্রাক আমরা উদ্ধার করেছি। এবং আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের সদস্যরা সার্বক্ষণিকভাবে সেখানে টহলরত আছেন। এবং এই ছিনতাই প্রতিরোধে মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, যে সমস্ত জায়গায়, শুধু এই এলাকা নয়, ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন আছে। এআই ক্যামেরা আমাদের এই মুহূর্তে যে ক্যামেরাগুলো আমাদের আছে, এআই ক্যামেরা আমাদের টোটাল 57টি পয়েন্টে, রাজধানীর 57টি পয়েন্টে আমরা 70টি ক্যামেরার মাধ্যমে আমরা এআই ব্যবস্থা চালু রেখেছি। এই এআই ক্যামেরার এই যে সিস্টেমটাকে আমরা আরও বর্ধিত করার প্রকল্প আমাদের হাতে আছে। আমরা অচিরেই আরও কিছু পয়েন্টে এআই ক্যামেরা বাড়াবো। আমার নাম আপনি অল্প দিনে অনেক অগ্রগতি করছেন, ধন্যবাদ সেই জন্য আপনাকে। তারপরও রাজধানীবাসী অনেক কার্যকরী পরিষেবা পাচ্ছে। থানাগুলো অল্প কয়েকজন অফিসারের জন্য ধরেন অনিয়া প্রকাশ করে দলীয় চাপ, তারা কার্যকরী সেবা পাচ্ছে না। এমনকি থানায় জিডি করতে গেলে বা অভিযোগ করতে গেলে 200 টাকা লাগবে। ডিএমপি থেকে যেটা ফ্রি করা হয়েছে, তারা বিভিন্ন অজুহাত দিয়ে 200 টাকা করে নিচ্ছে। এই 200 টাকা কোথায় যাচ্ছে আপনি বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে। এই বিষয়ে আপনার কি সহযোগিতা করুন? নগরবাসীর জন্য কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ন্যূনতম কি কি পদ্ধতি সরকার থাকবে? জি, এই ধরনের অভিযোগের বিষয় আসলে আমার জানা নাই। আমাদের বক্তব্য স্পষ্ট। যদি আমাদের কোনো থানায় কোনো অফিসার ইনচার্জ অথবা কোনো অফিসার জনগণের সেবা দিতে ন্যূনতম কার্পণ্য করে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এবং আমরা আগেই বলেছি আমাদের প্রথম ব্রিফিংয়ে যে আমাদের প্রত্যেকটি থানা হবে জনবান্ধব, সেবাবান্ধব, এবং আমাদের থানার অফিসার ইনচার্জ সহ সকল সদস্যকে এই নির্দেশনা দেওয়া আছে এবং আমরা তাদেরকে মনিটর করছি। অবশ্যই এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। প্রত্যেকটা দোকানে 200 টাকা করে নেয়। সাধারণত আমরা সারা বাংলাদেশ 20-50 ব্যাগ একটা নেওয়া যায়, নিতে পারে, সেখানে 200 টাকা ফিক্স। এই ব্যাপারে আপনি কি বলবেন? 200 টাকা এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে আপনি আমাদেরকে জানাবেন, লিখিতভাবে জানাবেন, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। ঘোষণা দেওয়া হলো যে চাঁদাবাজের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে, এত অভিযান চলতেছে। আজকে আপনি বললেন অনেক চাঁদাবাজ এবং মাদকাসক্ত গ্রেফতার করছেন।
আমরাও দেখতেছিলাম যে প্রথম অভিযান শুরু হওয়ার 2-1 দিনের মধ্যে মিডিয়া থেকে আপনার কতজন গ্রেপ্তার হচ্ছে সে বিষয়ে আপডেট দেওয়া হচ্ছিল, কিন্তু এর মধ্যে লেখা ছিল যে তালিকাভুক্ত চাঁদাবাজ 197 বা 200 এরা। তো এই যে তালিকা আমি যখন চাই এটা পাই নাই, বলা হচ্ছে যে বিএনপির কাছে নাই। আসলে মানে তালিকাভুক্ত চাঁদাবাজ তাদের কারা গ্রেপ্তার হয়েছে এই তথ্যটা কি আপনারা পাবলিক করতে চাচ্ছেন না? না, আমরা অবশ্যই পাবলিক করব। আপনাকে আমি অনুরোধ করব আপনি আমাদের ডিসি মিডিয়ার সাথে যোগাযোগ করবেন, তিনি আপনাকে সরবরাহ করবেন। ধন্যবাদ। কমিশনার, সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে রেড টেলিফোন, সেই রেড টেলিফোনের তার চুরি হয়েছে। সচিবালয়ের মতো একটা স্পর্শকাতর জায়গায় কারা আসলে এই ঘটনা ঘটিয়েছে এবং আপনারা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন কিনা, এই ঘটনায় মামলাও হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যুক্ত করে দেই যে এই তার চুরির ঘটনা শুধু ঢাকায় টেলিফোনের বিষয়টা না, ঢাকার মাটির তলে তার চুরির বিশাল এক সিন্ডিকেট আছে, যেটার সিডিটিসি কিছুদিন আগে একটা চক্র গ্রেফতার করেছে এবং বিটিআরসিও সেখানে কিন্তু বেশ মামলা বা তারা অভিযোগ করেছেন। অস্ত্রের মুখে হাতির তুলে কিন্তু তার চুরি হয়েছে, তার নিয়ে গেছে অস্ত্রের মুখে, তারাও অসহায়ের মধ্যে দাঁড়িয়ে দেখেছে। তো এই বিষয়টা আপনারা কাজ করবেন কিনা বা এবং এই যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব এবং আপনি যেটা বলেছেন যে সচিবালয়ে যেটা তার চুরির বিষয়ে আমরা আজকেই আমরা এর মধ্যে প্রথম দিন থেকেই আমাদের তদন্ত অব্যাহত ছিল এবং আজকে 4 তারিখ দুপুরে আমরা এই তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। তো এই ঘটনায় আমাদের এখন 2 জন গ্রেফতার হয়েছে এবং তারা আমাদের হাজতে আছে এবং আপনাকে আগেই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। ধন্যবাদ। জি অবশ্যই, আমরা নগরীর যে ভাঙ্গারি দোকানগুলো আছে বিশেষ করে সেই দোকানগুলোতে আমাদের অভিযান করার পরিকল্পনা আমরা করেছি। আমরা সেখানে দেখব যেটা যে কী ধরনের মালামাল সেখানে আছে এবং চুরির মালামাল থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা এই মেসেজটি দিতে চাই যে যে কোনো জিনিস কেনার আগে এটা অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে। এটা কোনো চুরি বা দস্যুতার কোনো জিনিস কিনা, কারণ যিনি কিনবেন তিনিও কিন্তু এই ধরনের জিনিস যদি তিনি কিনেন দস্যুতা বা ছিনতাইয়ের অথবা চুরির, অবশ্যই তিনিও সমান অপরাধী বলে সাব্যস্ত হবেন। আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা বেশ প্রশংসা পাচ্ছেন আপনারা। আমরা দেখছি যে বিভিন্ন দেশে বহু আগে থেকে একই ফর্মেটে মামলা হচ্ছে, কারণ এই প্রযুক্তিতে আসলে কেন এআই বলছেন এবং যে রাস্তাগুলোতে এই ট্রাফিক আইন অন্যরা মানছে একই রাস্তাতে দেখা যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চলছে, তাহলে তারা আসলে কোন আইনের আওতায় আসবে? এটা আসলে আমরা তো এই বিষয়টা নতুন ইন্ট্রোডিউস করেছি, এআই বিষয়টা আপনি সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে অটোমেটিক্যালি আমাদের যে প্রোগ্রামটা করে দেওয়া হয় সেই প্রোগ্রামের বাইরে যে গাড়িগুলো যাবে বা ক্রস করবে, বাম লেনকে ব্লক করবে অথবা আমার যে লেন সেটাকে ক্রস করবে, আইন অমান্য করবে, সেই গাড়িগুলো অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে আসে। তো আসার পরে আমরা যেটা করি সেখান থেকে আমরা যাচাই বাছাই করে আমরা আরও শিওর হই যে এই অপরাধটি সে করেছে, এটা আমরা 100% শিওর হওয়ার পরে আমরা তখন তার এই মামলাটি করি। আর আপনার পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে, হ্যাঁ, আমরা যেটা আমার প্রথম ব্রিফিংয়ে আমরা বলেছি যে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রতিদিন এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমরা অভিযান করছি। আর এই ব্যাটারি চালিত রিক্সার যেহেতু এটা মোটরযান নয়, এই জন্য এর বিরুদ্ধে তো আসলে মামলা করার সুযোগ নাই। আমরা তাদেরকে ডাম্পিং করছি, তাদের ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এবং আরেকটি বিষয় আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে আমাদের যে সমস্ত ঢাকা শহরে যে সমস্ত রাস্তায় রিক্সা চলার কথা নয়, মেইন রোডগুলোতে, সেখানে কোনোভাবেই যাতে রিক্সা না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ধন্যবাদ। কমিশনার এআই ক্যামেরা নিয়ে যেটা আমরা, এটা একটা ভালো উদ্যোগ, সবাই মানতেছে, আমরা দেখতেছি সবাই
সচেতন হয়েছে আগে থেকে, কিন্তু এখানে একটা চক্র যার দেখা যাচ্ছে বাইক নাই তাকেও ওভার স্পিডের মামলা দিয়ে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, SMS পাঠাচ্ছে, খুদে বার্তা এবং পাঠাচ্ছে। সেখানে লিঙ্কে ক্লিক করলে হুবহু বিআরটি এর ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এদের প্রতিরোধ করার বিষয়ে কি করবেন? এদের প্রতিরোধ করার ব্যাপারে আপনি ঠিকই বলেছেন, এই ধরনের কিছু ফিশিং লিংক আমরা সন্ধান পেয়েছি এবং সেগুলোর উপরে আমাদের সাইবার টিম কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আর আমরা নগরবাসীকে আমাদের ট্রাফিক বিভাগ থেকে মেসেজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি এবং বিআরটিএ থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আমাদের যে নাম্বারগুলো থেকে যেই সিস্টেমে মামলা হয় সেই মামলাটা আমাদের ট্রাফিক বা ডিভিশন থেকে তাদের কাছে ডাকযোগে পেপার যাবে। এই ধরনের কোনো ফিশিং লিঙ্কে ইয়া না করার জন্য, মনোযোগ না দেওয়ার জন্য আমরা নগরবাসীকে রিকোয়েস্ট করেছি। বলেছেন আপনি, তো ওখানে হচ্ছে গতকালকে ওই যে প্রধান যে অভিযোগ তিনি বলেছেন আরেক ব্যক্তির কথা, তো সে বারবারই বলছে এই কথা। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমরা বোর্ড কোনো বক্তব্য পাচ্ছি না। যেটা কথা হচ্ছে যে আপনি দীর্ঘদিন এই শহরের ট্রাফিকের দায়িত্বে ছিলেন একটা, তো ট্রাফিকে আমরা আগেও দেখেছি, এখনো যেটা আমরা যখন মাঠে যাই সরকারি গাড়িগুলো অনেক কিছু মানতে চান না, এবং ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গাড়িগুলোতে হুকার বাজানো, যেখানে হর্ন বাজানো যাবে না সেখানে আপনারা বলছেন আপনারা হর্ন বাজাবেন না, আপনারা কিছু কিছু রাস্তায় হর্ন বাজানো নিষিদ্ধ করে দিয়েছেন, সেখানেও সরকারি গাড়িগুলো অহেতুক হুকার বাজিয়েছে। আপনি নগরবাসীকে এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি দেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে ট্রাফিকের বিষয়ে যদি আমরা আসি, ট্রাফিকের আইন আসলে সবার জন্যই সমান, সেটা সরকারি হোক বেসরকারি হোক। যেমন আমাদের যারা পুলিশ সদস্য, আমরা কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ট্রাফিক আইন অনুযায়ী। তেমনিভাবে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ট্রাফিক আইন মেনে কিন্তু যাতায়াত করেন। তো সেখানে আর অন্যদের ব্যাপারে তো অবশ্যই আমাদের সরকারি হোক বেসরকারি হোক আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট যে ট্রাফিক আইন যিনি লঙ্ঘন করবেন তিনি ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। আর যেখানে হর্ন বাজানো নিষেধ বা হুটার তো আসলে আপনার সাধারণ যানবাহন যেগুলো আছে, ইমার্জেন্সি যানবাহন ছাড়া কারা হুটার বাজাতে পারবেন বা হুটার লাগাতে পারবেন সেটা কিন্তু ট্রাফিক আইন এবং বিধিতে স্পষ্ট বলা আছে। জি, তো এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আমাদের ট্রাফিকের ফিল্ডে যারা কাজ করেন তাদেরকে আমরা বলেছি, তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যারা এই ব্যত্যয় করবেন তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে শিশু রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি তারা যে অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে বা বলেছে, তো এটি আসলে আমাদের যে ধারণা যে এটা আসলে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য তারা হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। আমাদের তদন্তে যাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারো ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধন্যবাদ সবাইকে।